গভীর রাত আমার মনে আছে। তখন আমি প্রথম আবু সাইদের গুলিবর্ষণের ঘটনাটা দেখি। এখন আমি অনেস্টলি একটা কথা বলি, আমি খুব সাহসী মানুষ না, কিন্তু আমি সেদিন যখন এই দৃশ্যটা দেখলাম, বারবার দেখছিলাম, 17 তারিখের রাতে এটা ভাইরাল হয়ে গেছে। আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নাই। এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে নিশ্চিত মৃত্যু জেনে, আমরা তাদের অভিভাবক, আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নাই। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ছেলের আত্মত্যাগ, যাকে আমি কখনো দেখিও নাই, তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জাস্ট জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলন উদ্বুদ্ধ করতে পেরেছিল। আবু সাইদের এত বড় শক্তি ছিল। আমি যখন আবু সাইদের বিভিন্ন ফুটেজ দেখি, সরি আমি একটু তার কথা বলতে হবে আমাকে, আমি যখন তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখি, আপনি খেয়াল করে দেখেন, তার আদর্শের দিকটা দেখেন। 13 তারিখে উনি প্রথম একবার বলেছেন সম্মানের কথা। উনি শামসুজ্জোহা স্যারের কথা বলছিলেন, বলতে গিয়ে উনি বলেছেন যে একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়া অনেক সম্মানের, মরে যাওয়ার কথা বলেছেন। আরেকটা স্ট্যাটাস ছিল, 15 তারিখের স্ট্যাটাস ছিল এটা, 13 তারিখে আরেকটা স্ট্যাটাসে উনি মৃত্যুর কথা বলেছিলেন। বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে বেঁচে যাওয়া অনেক সম্মানের, ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানের, অনেক আনন্দের। তা আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাইদের আদর্শটা কি ছিল, যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো, থাকার পর আমি যদি মরেও যাই, সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের, অনেক শ্রদ্ধার। আমার কাছে এই জিনিসটা খুবই বিস্ময়কর লাগে যে আমার কাছে মনে হচ্ছে না আবু সাইদ মৃত্যুর জন্য প্রিপেয়ার ছিল। বিশ্বাস করেন, আমি এটা বিশ্বাস করি। তারপর আমি যখন শহীদুল ভাইয়ের ফুটেজটা দেখলাম, যেটা ফরেন্সিক এক্সপার্টরা দেখিয়েছে, আপনি লক্ষ্য করে দেখেন, প্রথমবার তাকে নির্মমভাবে পেটানো হয়েছে, তারপরে বার এসেছে, গুলি খাওয়ার পর তার চেহারার মধ্যে একটা প্রচন্ড বিস্ময় ছিল যে এইভাবে গুলি করে দিল। তারপরও উনি ওখান থেকে সরেন নাই। ওই ফুটেজের মধ্যে দেখেন চোখের নিচে রক্ত বেরোচ্ছে, মুখে রক্ত বেরোচ্ছে। এই কারেজ, এই যে একটা আদর্শিক একটা প্রস্তুতি এবং এই সাহস, মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে, আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়, কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা ভাষা নিয়ে উদ্ধতভাবে দাঁড়িয়ে, সাহসী দুঃসাহসী ভাবে দাঁড়িয়ে একের পর এক পুলিশ গুলি করছে, লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাইদ নড়েনি। আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ। এত বড় বীরত্ব, এটা আমরা অনেক বছর লাগবে আমাদের রিয়ালাইজ করতে। আবু সাইদের সাথে সাথে অন্যান্য শহীদদের কথা আমাদের বলতে হবে। আবু সাইদের ঘটনার দিনই প্রতিবাদ করে আরো 5 জন প্রাণ হারিয়েছিলেন। হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে 2 জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, সুজন এবং আমির হোসেন, তারা 2 জনই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। ফরমাল চার্জ দেওয়া বলে, এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন, ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি, আপনারা দেখবেন আপনাদের খুব, যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন, বিচার আরো দ্রুত করতে হবে, বিচার দেখে যেতে চাই। এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন, সমালোচনা করেন, এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে। আমরা যতভাবে পারেন আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। আমি শুধু আপনাদের একটা কথা বলি, যখন আমরা বিচার কার্য শুরু করলাম, প্রথমে দেখি কোর্টই নাই, কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল 3 মাস লাগবে, সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান পূর্ত সচিব, পূর্তমন্ত্রী, আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম। 3 মাস লাগবে বলেছে, সেটা আমরা 1 মাসে করিয়েছি। আমাদের কোর্ট ছিল না, বিচারক ছিল না, বিচারক নিয়োগ দিতে হয়েছে। প্রসিকিউটর ছিল না, প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে, দেওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না, তাদের চেঞ্জ করে আবার দিতে হয়েছে। এবং বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফিলতি নাই। আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিই, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো। সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার, এটা করতেই উনার আমলে 3.5 বছর সময় লেগেছিল। 3.5 বছর। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্টভাবে, খুব সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই, আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয়। আপনাদের সন্তানরা আমাদেরকে চির ঋণী করে রেখেছে, এটা আমরা মনে রাখি। শুধু এটুকু বলে গেলাম,
আর রংপুরের ব্যাপারে একটা কথা বলি, আমি এটা বহু বছর যাবৎ জানি, রংপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল এবং রংপুরের মানুষ হচ্ছে সবচেয়ে সাদাসিধা ভালো মানুষ। কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপার যদি আসে, আপনারা আর সাদাসিধা ভালো মানুষ থেকেন না, রংপুরের স্বার্থ ঠিক মতো বুঝে নেবেন। বাংলাদেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে, এটা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন, এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে। এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে, আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাল্লাহ রংপুরের বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ।